রাতের খাওয়াটা মন্দ হলো না। ঘন মুগ ডাল, দেশি মুরগির ঝোল আর পাকা টমেটোর টক। খাওয়া শেষ করে নীল বলল, এখন একটু মিষ্টি দই হলে পুরো আসর জমে যেত। বাসন্তী বলল, মিষ্টি দই নেই, তবে চান্ত নারকেল নাড়ু দিতে পারি, আমার কাছে আছে। বাহ, তাই চলবে, নিয়ে আসুন। আবার নদীর পাড়ে গিয়ে বসল ওরা। হাওয়ার বেগ বেশ কিছুটা বেড়েছে ইতিমধ্যে। নদীর গর্ভ থেকে জলীয় হাওয়া উঠে আসছে ওপরের দিকে। পূব দিকে মাইল খানেক এগিয়ে হালকা ডান দিকে বাঁক নিয়েছে সুবর্ণরেখা। ওই বাঁকের মুখে একটা টিমটিমে আলো জ্বলছে, বোধহয় নৌকোর আলো। নাড়ু নিয়ে এলো বাসন্তী। কিছুক্ষণ সবাই চুপচাপ নাড়ু খেল। তারপর হঠাৎ সুবর্ণরেখার দিকে তাকিয়ে রবীন্দ্রনাথের নিদ্রিতা কবিতার দুটো লাইন আওড়ালো নীল। কমল ফুল বিমল সেজখানি, নিখিল তাহে কোমল অনুলতা, মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মতো ব্যথা। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নদীগুলো সব শুকিয়ে যাচ্ছে, কবছর পর বাংলাদেশে আর নদী বলে কিছু থাকবে না। বেশ কিছুক্ষণ তারপর নদী নিয়ে তর্ক বিতর্ক চলল। নদী শেষ হলে এলো পাহাড়। সেখান থেকে রাজনীতি, ধর্ম, সাহিত্য, তারপর বিজ্ঞান। প্রতাপ পাল এলেন রাত 10টার দিকে। উঠোনের ওপর বাইকটাকে স্ট্যান্ড করে ঘাটের দিকে হেঁটে এলেন তিনি। ওদের দিকে তাকিয়ে প্রতাপ হেসে বলল, এই তো একটু দেরি হয়ে গেল, সরি, একটি মিটিং ছিল। সঞ্জয় বলল, কই আর দেরি হলো, সবে তো 10টা। এই খাওয়া হলো আপনার? প্রতাপ বলল, হ্যাঁ। নীল বলল, এবার তাহলে গল্পটা শুনি। প্রতাপ বলল, হ্যাঁ নিশ্চয়ই, তবে হ্যাঁ, একটি কথা আমি আবারও বলছি, এসব নেহাতি গাল গল্প, এগুলোকে সত্যি ভাববে না জানো। প্রীতি বলল, না ভাববো না, আপনি বলতে শুরু করুন। একটা সিগারেট জ্বালিয়ে তাতে পরপর দুটো শুকটান দিয়ে গলা ঝেড়ে প্রতাপ বলতে শুরু করল, তো এই ঘটনার শুরু মোটামুটি 1700 শেষের দিকে। সিংভূম অঞ্চলে তখন সুয়ার বিদ্রোহ চলছে। ধলভূমের জমিদার রাজা জগন্নাথ সিংহ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই বিদ্রোহের। মাথায় রাখবেন, এইটাই কিন্তু ব্রিটিশ ভারতের প্রথম বিদ্রোহ। বিদ্রোহ দমনে বেশ কড়া পদক্ষেপ নিয়েছিল কোম্পানি। ক্রমশ কোম্পানির লোকেদের আনাগোনা বাড়তি থাকে এখানে। কলোনি কোয়ার্টারও গড়ে ওঠে অল্প কিছু। আর ওই যে চার্চটা দেখলেন, ওই চার্চ আর সিমেট্রি, এইগুলি সব ঐতিহাসিক ঘটনা। এইবার যেটা আমি বলবো সেটি একটি কিংবদন্তি। তারপর প্রতাপ যেটা বলল তার মূল কথা কিছুটা এরকম দাঁড়ায় যে, লোকে বলে ওই সময় যে সমস্ত ইংরেজ লোক এখানে এসেছিল থাকার জন্য, তাদের অনেকেই পাগল হয়ে যায়, এবং ওই সমস্ত পাগলদের ওই সিমেট্রিতে কবর দেওয়া হয়, যদিও এই কথার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। এরপর এক রাতে একটি লোক সিমেট্রির পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ শুনতে পায় সিমেট্রির ভিতরে বসে কারা যেন হাসাহাসি করছে। লোকটা ভাবল নির্ঘাত চোরের দল। তাড়াতাড়ি হেঁটে গ্রামে ফিরে গ্রাম থেকে আরও কিছু লোকজন নিয়ে সে ফিরে আসে সিমেট্রির কাছে। দরজা খুলে ভেতরে ঢোকে ওরা, কিন্তু তারা কাউকে খুঁজে পায়নি। আর তারপর থেকে প্রায়ই সিমেট্রি থেকে হাসাহাসির শব্দ আসত। ভেতরে ঢুকে কাউকে পাওয়া যেত না। এইভাবে সিমেট্রির ভূতের গল্প মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। 18 শতকের মাঝামাঝি সময়ে ওই সিমেট্রিটা বন্ধ করে দেওয়া হয়। এইসব বলে একবার থামলেন প্রতাপ পাল। তারপর সবার দিকে তাকালেন। নীল বলল, কিন্তু কাকু, আপেল তো কোথাও পেলাম না। প্রতাপ বলল, আগে আপেলের ঘটনা তো কিছুই না। এই আপেল গাছটা যেইখানে হয়েছে, ওটা আগে ছিল একটি কবরের মাথা। সে কবরটা অনেকদিন আগে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। কবরটা ছিল কোনো জেমস ওয়াটসন নামে একটি ব্যক্তির। লোকটা শুধু নামটাই লেখা ছিল কবরের উপরে, কোনো পরিচয়, জন্মসাল, মৃত্যুসাল কিছুই লেখা ছিল না। আর লেখা ছিল একটি ইংরেজি লাইন,
হি হু ইজ সেলেস্টিয়াল। যাই হোক, আগেই বলেছি, চালু হওয়ার কয়েক বছরের মধ্যেই ভূতের গল্পের কারণে সিমেট্রিতে লোকজনের যাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। তারপর শতাব্দী পেরিয়ে যায়, সিমেট্রি বন্ধ হয়, ভারত স্বাধীন হয়। প্রায় 150 বছর ওই কবরের মধ্যে তেমন কেউ আর ঢোকেনি। আমাদের ছোটবেলায় হঠাৎই আমরা শুনতে পেলাম এই ফলটার কথা। কোনো এক ট্যুরিস্ট হঠাৎ ভুল করে সিমেট্রিতে ঢুকি পড়েছিল, সেই প্রথম খুঁজে পাই ফল। আপেল ভেবে সেটা খেয়েও ফেলে এবং তারপরেই অসুস্থ হয়ে যায়। এটা তাও প্রায় 40 বছর আগের কথা। বুঝতেই পারছেন তখন এখানে মেডিকেলের ব্যবস্থা কেমন ছিল। ফলে লোকটিকে বাঁচানো যায়নি। ডাক্তার বলেছিল যে সম্ভবত ফুড পয়জনিং হয়েছে। ওই থেকে আর শুরু। তারপর কয়েক বছর পর আরও একজন ওই ফল খেয়ে মারা যায়, আর সেটি অবশ্য চিত্তকূটের উপর থেকে গড়িয়ে পড়ে। লোকটা মদে সুর হয়েছিল একবারে। হ্যাঁ, ফলে ফল খেয়ে মরিছিল নাকি মদ খেয়ে তা কেউ জানে না, কিন্তু গপ্প চড়াতে তো আর দোষ নেই, তাই গপ্প ছড়িয়ে পড়ল। অখিল বলল, ব্যাস এইটুকুই? প্রতাপ বলল, হ্যাঁ, মানে আমার জানা মোটে এইটুকুই। প্রত্যয় জিজ্ঞেস করল, আচ্ছা, মধুময় নামে আপনি কাউকে চেনেন? প্রত্যয়ের প্রশ্ন শুনে এক মুহূর্তের জন্য প্রতাপের ভুরু কেঁপে উঠল, যদিও অন্ধকারে বাকিরা সেটা খেয়াল করল না। প্রতাপ বলল, কই না তো, কে সে? প্রত্যয় বলল, বছর 10 আগে আমাদের এক দাদা ঘাটশিলায় ঘুরতে এসে মধুময় নামের একটি লোককে দেখেছিল, সুবর্ণরেখার পাড়ে বসে বাঁশি বাজায়। প্রতাপ জোরে জোরে ঘাড় নেড়ে বলল, সে তো বহু আদিবাসী পুরুষ রাতের বেলা সুবর্ণরেখার পাশে বসে বাঁশি বাজায়। আমার এই হোটেলের পিছনে একটি শ্মশান ঘাট রয়েছে, ওইখানের এক পাগল মাঝে মধ্যে রাতের বেলা এসে বাঁশি বাজায়। আপনাদের ভাগ্য ভালো থাকলে কোনো না কোনো রাতে আপনারাও শুনতে পাবেন। কথা বলার ফাঁকে একবার মোবাইলে সময় দেখল প্রতাপ, তারপর কথা শেষ করে বলল, 11টা বেজে গেছে, এবার আমাকে উঠতে হবে। আমার আবার খুবই আর্লি টু বেড আর্লি টু রাইজ, বুঝলেন কিনা? হ্যাঁ। মুচকি হেসে চেয়ার সরিয়ে প্রতাপ উঠে পড়ল। প্রতাপ চলে যেতেই একটা সিগারেট ধরালো প্রত্যয়, তারপর চেয়ার ছেড়ে উঠে ঘাট বেয়ে নদীর একদম কাছে নেমে গেল। প্রীতি জিজ্ঞেস করল, আচ্ছা, আপনারা কি ভূতে বিশ্বাস করেন নাকি? অখিল বলল, আমরা করি না, নীল করে। নীল মাথা নাড়ল। ভূত, গাঁজা আর নারী, এই তিনে আমার অগাধ বিশ্বাস। সঞ্জয় বলল, আপনারা করেন নাকি? বাসন্তী বলল, করি না বললে মিথ্যে বলা হবে। দেখুন, কিছু তো একটা আছে আমাদের চেনা জগতের বাইরে, তা সেটা ভূত, ভগবান না অন্য কিছু তা জানি না, তবে কিছু যে একটা আছে সেটাতে কখনো কখনো বিশ্বাস এসেই যায়। তাছাড়া মাঝে মধ্যে এমন কিছু ঘটনা শুনি যা অবিশ্বাস করতে মন চায় না। ইতিমধ্যে প্রত্যয় ফিরে এসেছে। ও চেয়ারে বসতে বসতে প্রশ্ন করল, কি অবিশ্বাস হয় না? বাসন্তী বলল, ভূত। তারপর একটু থেমে পাল্টা প্রশ্ন করল, আপনার বিশ্বাস হয়? প্রত্যয় একটু আনমনে ঘাড় নেড়ে বলল, না, হয় না। কিন্তু কিন্তু কি জিজ্ঞেস করল প্রীতি। প্রত্যয় ভুরু কুঁচকে এদিক ওদিক তাকিয়ে নিজের মনেই বলল, রাতের কথাটা তো কেউ বলেনি ওকে। ওই কাকে রে? জিজ্ঞেস করল অখিল। প্রত্যয় এবার যেন ঘুম থেকে জেগে উঠল, বলল, চল রুমে ফিরি, অনেক রাত হয়েছে।